আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের অনেকেরই অজানা। আমি জানি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা ইংলিশে খুব ভালোভাবে কথা বলতে এবং লিখতে চায়, কিন্তু সে আসলে পারে না। কারণটা কি? যে আসলে আমাদের ইংলিশের যে টেন্সটা রয়েছে, এই টেন্সটা আমরা আসলে পরিপূর্ণ অর্থে আমরা সঠিক বিষয়টা জানি না। সেটা কিরকম? আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা কিরকম? যে আসলে আমরা ইংলিশে যে যত ভালো হই না কেন, যদি আমরা রুলসটা যদি না জানি, তাহলে আমি মনে করি যে আসলে সে ইংলিশের 50% জানে আর 50% জানে না। যদিও সে ইংলিশে ভালো রেজাল্ট করে। কারণটা কি? যে ইংলিশে পরিপূর্ণ অর্থে যদি কেউ প্রকৃত জ্ঞান অর্জন করেছে এমনটা সে অধিকার নিয়ে কথা বলতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তাকে এই বিষয়টা জানতে হবে। কেননা যে ইংলিশের ভালো করতে গেলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এই টেন্সের গঠনটা। অ্যান্ড উই নো দ্যাট সার্টেনলি যে এভরি টেন্স হ্যাজ ইটস টু স্ট্রাকচার, নাম্বার ওয়ান অ্যাক্টিভ অ্যান্ড নাম্বার টু প্যাসিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টেন্স। আমরা জানি যে টেন্সের দুইটি রুলস রয়েছে, যে রুলস দুটো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখি যে আসলে আমাদের শিক্ষা জীবনে এমন কিছু বাক্য আমাদের সামনে এসে দাঁড়ায় বাংলায়, যে বিষয়গুলো আমরা ট্রান্সলেশন করতে গিয়ে হতাশা ফিল করি। কারণটা কি? যে আসলে আমরা এই টেন্সের যে অ্যাক্টিভ আর প্যাসিভের যে রুলসটা আছে, এটা আমরা জানি না। আসলে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমাদের জানতে হবে যে আসলে প্রত্যেকটা টেন্সের যে অ্যাক্টিভ এবং প্যাসিভের রুলস রয়েছে, যেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। যদি আপনি এটা না জানেন বা তোমরা এটা না জানো, তাহলে মনে করতে হবে যে আসলে আমার ইংলিশে অনেক সমস্যা রয়েছে। এবং আমাদের মনের মধ্যে সকলেরই ইচ্ছা পোষণ করে যে আমি ইংলিশে খুব ভালো করব, ভালো করতে হবে, আমাকে ইংলিশে অনার্গল কথা বলতে হবে। বাট ইউ কান্ট, because I think that you are not responsible for the season. They are responsible for the season who teach you in English. Okay? যে আসলে এটার জন্য তোমরা নিজেরা দায়ী না, তারাই দায়ী যারা তোমাদেরকে ইংরেজি শেখায়। ঠিক আছে? তো আর দেরি না করে আমাদের আসল আলোচনায় যাওয়া যাক। যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা কথা লেখা আছে এখানে, স্ট্রাকচার অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস অ্যাকর্ডিং টু টেন্স। তাহলে এখানে স্ট্রাকচার অর্থ হচ্ছে আমাদের গঠন প্রণালী অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, সক্রিয় এবং নিষ্ক্রিয় বাক্যের অ্যাকর্ডিং টু অনুসারে, টেন্স হচ্ছে কাল বা সময়। তাহলে কাল অথবা সময় অনুসারে সক্রিয় এবং নিষ্ক্রিয় বাক্যের গঠন প্রণালী। আর একটা কথা মাথায় রাখতে হবে, এখানে যেহেতু আমাদের ভয়েসের কথা উল্লেখ করা আছে, এখানে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ শিখতেছি না। প্রত্যেকটা টেন্সের যে দুটো করে রুলস বা নিয়ম রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর এই বিষয়টা আমাদের জানা থাকলে আমাদের ভয়েসের জায়গাটাও ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে যে টেন্সটা শিখেছিলাম, এই অন বাই অন আমরা একটা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে আমরা নিয়মটা নিজে নিজে সৃষ্টি করব, সেই বিষয়টা আমরা এখান থেকে এখন লক্ষ্য করব। তারপরে বাংলা বাক্য দিয়ে আমরা উদাহরণের মধ্যে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো। আর তখনই বুঝিয়ে দেবো আমি যে আসলে অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি। ঠিক আছে? তাহলে যাওয়া যাক আমাদের আলোচনায়। আমরা প্রথম যে টেন্সটা শিখেছিলাম সেটা নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের এটা অ্যাক্টিভের নিয়ম ছিল কি? সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস কি? অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা এখন ওই টেন্সটাকে এই পাশে নিয়ে আসবো, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স।
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের নিয়ম হচ্ছে এটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের নিয়মটা আমরা কিভাবে অ্যাক্টিভের আলোকেই বের করব, প্রথমে আমরা সেই বিষয়টা দেখে নেব। তাহলে এখানে প্রথমে কি আছে? সাবজেক্ট। তাহলে সেই সাবজেক্টটাকে আমরা প্রথমে লিখব সাবজেক্ট প্লাস এখানে কি আছে? ভার্ব অন। তাহলে মনে রাখতে হবে অ্যাক্টিভে ভার্ব অন থাকলে প্যাসিভে গিয়ে আমাকে অ্যাম ইজ আর ফলো করতে হবে। তাহলে এই ভার্ব অনটা আছে যদি আমরা এখানে কি নেব? অ্যাম ইজ আর প্লাস। তাহলে এখানে আমরা সাবজেক্ট প্রথমে নিয়েছি সাবজেক্ট, তারপর ভার্ব অনের জন্য আমরা কি নিলাম? অ্যাম ইজ আর। তাহলে অ্যাক্টিভে কি আছে? এখানে ভার্ব অন। তাহলে মনে রাখতে হবে অ্যাক্টিভে ভার্ব অন থাক টু থাক, ভার্ব অনের সাথে আইএনজি থাক, তাহলে অ্যাক্টিভে যাই থাকুক না কেন প্যাসিভ হলেই তার ভার্ব থ্রি নিতে হবে। কি নিতে হবে? ভার্ব থ্রি। তাহলে এখানে আছে ওয়ান, নিতে হবে কি? ভার্ব থ্রি প্লাস এখানেও আছে অবজেক্ট, এখানেও অবজেক্ট। আচ্ছা, ২ নম্বর টেন্সে কি শিখছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অ্যাক্টিভে কি ছিল? সাবজেক্ট প্লাস am is প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা হলো অ্যাক্টিভ। প্যাসিভটা করবো প্রথমে কি আছে এখানে? সাবজেক্ট। আমরা এখানেও সাবজেক্ট নেব। টেন্সটা এখানে লিখে নেই। প্রথমে সাবজেক্ট, তারপর এখানে আছে অ্যামিজার, সেই অ্যামিজারটাকে আমরা এখানে নেব। তারপর এখানে আছে কি দেখেন তো? ভার্ব অন পাশায় কি আছে? আইএনজি। তাহলে অ্যাক্টিভে যদি আইএনজি থাকে এই আইএনজির পরিবর্তে আমাকে লিখতে হবে প্যাসিফিকে বিং। কি হবে? বিং। এখন এই আইএনজির কাজটা কিন্তু আমরা আগে করে নিলাম বিং। তাহলে থাকলো কি এখানে ওয়ান, তাহলে ওয়ানটা প্যাসিভে কি হবে? ভার্ব থ্রি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন আমরা যাকে বলি। আচ্ছা, নাম্বার থ্রিতে কোন টেন্স ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অ্যাক্টিভে ছিল কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এখানে ছিল কি? ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ওই টেন্সটাকে আমি আবার এখানে লিখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আছে কি? সাবজেক্ট। আমি এখানেও সাবজেক্টটা লিখলাম প্লাস এখানে হ্যাভ হ্যাজ দেওয়াই আছে, ওই হ্যাভ হ্যাজটাকে লিখবো প্লাস। তাহলে মনে রাখতে হবে যদি অ্যাক্টিভে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড থাকে প্যাসিভে গিয়ে ওর সাথে একটা বিন যুক্ত করতে হয়, বি ডাবল ই এন, বিন। তাহলে এখানে আমাদের সাবজেক্ট আছে, সাবজেক্ট নিছি, হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজটাকে নিছি, যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি সেক্ষেত্রে হ্যাভ হ্যাজটাকে বিন নিতে হবে, বিন প্লাস অ্যাক্টিভে ভার্ব থ্রি আছে ওই প্যাসিভেও ভার্ব থ্রি হবে প্লাস অবজেক্ট। আচ্ছা, ৪ নম্বর টেন্স আসছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, সেখানে ছিল অ্যাক্টিভে কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স।
past indefinite, একটু দেখি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ছিল ভার্ব অন, তাহলে আমরা ভার্ব অনে কি নিয়েছিলাম এম ইজার, তাহলে এখানে কি সাবজেক্ট প্রথমে আছে, সাবজেক্টটাকে এখানে প্রথমে নিলাম, তাহলে এখানে ভার্ব অনের জন্য আমরা কি নিয়েছিলাম এম ইজার, তার মানে এখানে কি আছে টু, তাহলে এই ভার্ব অনের জন্য আমরা এম ইজার ভার্ব অন নিয়েছিলাম, এখানে আছে ভার্ব টু, তাহলে এই এম ইজারের ভার্ব টু কি হবে ওয়াজ আর, ওটার আলোকে আমরা শিখতেছি, প্লাস এখানে আছে টু, টুটা কি হয়ে যাবে থ্রি, প্লাস অবজেক্ট past continuous tense, past continuous tense স্ট্যাটাস হিসেবে সাবজেক্ট প্লাস ওয়াচ অথবা ওয়্যার প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। নাম্বার 5 past continuous tense, continuous tense, past continuous tense, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে আমাদের ওটার মতো করেই করব, এখানে প্রথমে সাবজেক্ট, এখানে এম ইজার ছিল, এখানেও এম ইজার নিয়ে বসছে, এখানে এম ইজার আমরা এম ইজার নিয়ে নিছি, এখানে কি ওয়াজার আছে, এই ওয়াজারটা এখানে আসবে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস এখানে আছে আইএনজি, তাহলে এই আইএনজির পরিবর্তে এখানে কি নিয়েছিলাম বিং, তাহলে এখানেও আইএনজির পরিবর্তে কি হবে বিং প্লাস এখানে অন আছে, অনটা কি হবে প্যাসিভ ভেজা ভার্ব থ্রি, এখানেও অবজেক্ট এখানেও অবজেক্ট। আচ্ছা আমরা কোশ্চেন 6 নম্বর টেন্স পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, সেখানে ছিল প্রথমে সাবজেক্ট, তারপর ছিল হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আচ্ছা 6 past perfect tense, এখানে আছে সাবজেক্ট এখানেও সাবজেক্ট, এখানে আছে হ্যাড হ্যাড, একটু আগে বলছি যে অ্যাক্টিভে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে প্যাসিভে যারা কিন্তু হয় বিন, তাহলে আমরা হ্যাড এর পাটে কি নেব বিন, যেহেতু আমাদের এটা প্যাসিভ, এখানেও ভার্ব থ্রি এখানেও ভার্ব থ্রি, এখানে অবজেক্ট। আমরা 7 নম্বর শিখছিলাম ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে প্রথমে হবে সাবজেক্ট, তারপর ছিল উইল প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, তাহলে 7 নম্বর হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে প্যাসিভে হবে সাবজেক্ট, এখানে আছে কি উইল, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভে যদি আমাদের মডাল ভার্ব থাকে মানে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট, যদি এই মডাল ভার্বগুলো আমাদের থাকে তাহলে প্যাসিভে গিয়ে এর সঙ্গে একটা বি যুক্ত করতে হয়, তাহলে আমরা এখানে আছে উইল, উইলটাকে ব্যবহার করব প্লাস এটা বি নিতে হবে যেহেতু মডাল ভার্ব, প্লাস এই অনটা কি হবে থ্রি প্লাস অবজেক্ট। তাহলে এখানে কিন্তু আমাদের প্যাসিভ, প্যাসিভ কিন্তু কোনো বাক্যে আমাদের বাই দেওয়া আছে, আমরা কিন্তু ভয়েস চেঞ্জ কথাটা বলতে গেলে মনে করি যে বাক্যটার মধ্যে বাই থাকে ওটাই আমাদের কি প্যাসিভ ভয়েস বা প্যাসিভ গঠনে আছে, কিন্তু এখানে আমি যতগুলো নিয়ম লিখেছি একটা বাক্যের মধ্যেও বা একটা রুলসের মধ্যেও কিন্তু আমাদের বাই দেওয়া নেই, তার মানে এখান থেকে বুঝতে হবে
পৃথিবীতে লক্ষ লক্ষ বা কোটি কোটি বাক্য রয়েছে যে বাক্যটার মধ্যে বাই থাকে না, কিন্তু বাক্যটা প্যাসিভ সেন্সে থাকে। ঠিক আছে? তাহলে তাহলে অ্যাক্টিভ কি, এই অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি, এই বিষয়টা আগে খুব ভালো করে দেখতে হবে। মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি তার কাজ করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি তার কাজ করতে না পারে, ব্যর্থ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে রহিম ভাত খায়, রহিম ভাত খায়। আচ্ছা, এখানে সাবজেক্ট একটু প্রশ্ন করি, কে খায়? উত্তরটা কি হবে? রহিম। আচ্ছা, রহিমের দ্বারা কি ভাত খাওয়া সম্ভব না সম্ভব নয়? যেহেতু সম্ভব, সুতরাং বুঝতে হবে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। কারণ এখানে রহিমটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই সাবজেক্টের দ্বারাই কিন্তু এই কাজটা করা সম্ভব, সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ। আবার এই বাক্যটাকে যদি আমি অন্যভাবে বলার চেষ্টা করি যে ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয়, এখানে সাবজেক্ট কি? ভাত। আচ্ছা, ভাত কি কখনো নিজেকে খেতে পারে? পারে না। তার মানে এটা হচ্ছে কি? প্যাসিভ। আচ্ছা, যদি আমি আবার বলি যে কৃষক মাঠে কাজ করে, কৃষক মাঠে কাজ করে, এখানে কি সাবজেক্টটা কি? কৃষক। আচ্ছা, কৃষকের দ্বারা কাজটা করা সম্ভব না সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তাহলে যেহেতু এই কৃষকের দ্বারা মাঠে কাজ করা সম্ভব, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। আবার এই বাক্যটাকে যদি আমি উল্টো করে একটু প্যাসিভের মতো করে বলি, সেটা কি হবে? যে মাঠে কাজ করা হয়। কি করা হয়? কাজ। আচ্ছা, কাজ কি কখনো নিজেকে করতে পারে? কখনোই না। এটা হচ্ছে আমাদের প্যাসিভ। তাহলে এরকম অ্যাক্টিভ এবং প্যাসিভের অসংখ্য বাক্য আমাদের লাইফে আমরা দেখতে পারি, কিন্তু ওই বাক্যগুলোকে না আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে পারি না। তাহলে যদি আমাদের এই রুলসটা আমাদের জানা থাকে, পৃথিবীতে এমন কোনো বাংলা বাক্যের সৃষ্টি হয় নাই যেটা আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারবো না। সবই সম্ভব। কিন্তু জানতে হবে কি, প্রত্যেকটা টেন্সের যে আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভের নিয়মটা আছে না, এই বিষয়টা খুব ভালো করে জানতে হবে। যদি আমি একটা উদাহরণের মধ্যে দিয়ে বলি, তাহলে প্রথম একটা আমরা উদাহরণ দেব। যদি আমি বলি রহিম একটি কাজ করছে, এই পাশে একটা বাক্য লিখলাম, কাজটি করা হচ্ছে। তাহলে যে বাংলা বাক্যটা আমাদের চোখের সামনে আসবে, আমাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে যে বাক্যটা দেওয়া আছে এটা কোন টেন্স, এটা আগে চিনতে হবে। তারপর দেখতে হবে যে এটা আসলে অ্যাক্টিভ না প্যাসিভ। যদি অ্যাক্টিভ হয়, আমরা অ্যাক্টিভের নিয়ম দিয়ে সেটাকে ইংলিশ করব, আর যদি প্যাসিভ হয়, সেটাকে আমরা প্যাসিভের নিয়ম দিয়ে ইংলিশ করব। যেমন রহিম একটি কাজ করছে, করছে বলতে কি? বর্তমান কালের চলমান কাজ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখি রহিমের দ্বারাই এই কাজটা করা সম্ভব না সম্ভব নয়? তাহলে সম্ভব। তাহলে রহিম যেহেতু আমাদের এখানে সক্রিয়, ওর দ্বারা এই কাজটা করা সম্ভব, এটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এই অ্যাক্টিভের নিয়ম দিয়েই করব। তাহলে প্রথমে নিতে হবে কি? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? রহিম। তারপর আছে কি? এম ইজার। তাহলে রহিম ইজ। তাহলে করার জিনিসটা কি? ডু। তার সাথে কি হতে হবে? আইএনজি, ডুইং। তাহলে রহিম ইজ ডুইং, কি হচ্ছে? কাজটি, মানে একটি কাজ। তাহলে রহিম ইজ ডুইং আ ওয়ার্ক, রহিম একটি কাজ করছে। আচ্ছা, এখন দেখি কাজটি করা হচ্ছে, কাজটি করা হচ্ছে। তাহলে এখানে বলছে কাজটি করা হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে বলতে কি? বর্তমান কালের চলমান কাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একটু চিন্তা করি, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? কাজ কি নিজেকে করতে পারে? কখনোই না। তাহলে এটা অবশ্যই কি? প্যাসিভ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভে কি আছে? প্যাসিভে কি আছে? প্রথমে সাবজেক্ট, আর এখানে সাবজেক্টে কি আছে? প্রথমে কাজটি। তাহলে কাজটি হিসেবে কি? দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তারপর কি আছে? আমি যার। তারপর দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নিতে হবে কি? ইজ, দা ওয়ার্ক ইজ। তারপর কি আছে এখানে? বিং, দা ওয়ার্ক ইজ বিং।
তারপর কি আছে এখানে ভার্ব থ্রি, তাহলে এই যে করা হচ্ছে, তাহলে করার নিচে কি ডু, তাহলে ডুর ভার্ব থ্রি কি হবে, যে ডু, ডিড, ডান, ভার্ব ওয়ান, ভার্ব টু আর কি, ভার্ব টু লাগবে কি আমাদের প্যাসিভে কি আছে এখন বিং এর পর কি ভার্ব থ্রি, তাহলে নিতে হবে কি ডান। এখন দেখি এখানে আমাদের দেওয়া আছে কি অবজেক্ট, তাহলে বাংলা বাক্যের মধ্যে যদি অবজেক্ট অথবা এক্সটেনশনটা আমাদের উল্লেখ থাকে তাহলে আমরা লিখবো, না লিখে লেখা দরকার নেই। যেহেতু কিছুই দেওয়া নেই আমরা এখান থেকে শেষ করলাম ফুল স্টপ। তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটি করা হচ্ছে। যদি আমি আবার বলি যে কলমটি চুরি হয়েছে, কলমটি চুরি হয়েছে, আচ্ছা কলমটি চুরি হয়েছে, হয়েছে বলতে কি চুরি হওয়ার শেষ, এটা বর্তমান কালের কোনো কাজ সমাপ্ত বা শেষ হওয়া বুঝাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কলম কি একা একাই নিজেকে চুরি করছে, কখনোই না, কেউ চুরি করছে। তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু প্যাসিভ গঠন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্যাসিভে কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস কি আছে ভার্ব থ্রি। তাহলে কলমটি, তাহলে দা পেন, নিতে হবে কি দা পেন, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে দা পেনটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর কি নিতে হবে হ্যাজ, তাহলে দা পেন হ্যাজ। এখন প্যাসিভে কি বিন দেওয়া আছে, তাহলে দা পেন হ্যাজ বিন। এখন ভার্ব থ্রি, চুরি করার জিনিসটা কি স্টিল, মানে চুরি করা, তাহলে স্টিল, এস টি ও এল এস টি ই এ এল, স্টিল। ভার্ব টু বি স্টোল, 3 নম্বর বি স্টোলেন, ভার্ব ওয়ান, ভার্ব টু আর কি ভার্ব থ্রি। তাহলে দ্য পেন হ্যাজ বিন স্টোলেন, কলমটি চুরি হয়েছে। ধন্যবাদ সকলকে। তাহলে আমরা যদি ইংলিশটাকে পরিপূর্ণ অর্থে শিখতে চাই এবং প্রত্যেকটা বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের এই আমি যে এখানে 7টা টেন্স দিয়েছি, 7টা টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের নিয়মটা মাথায় রাখতে হবে। তাহলে আশা করি আমাদের বাংলা বাক্য পৃথিবীতে যত আছে কোনো বাক্যই আমরা বাংলাকে ইংলিশে ট্রান্সলেশন করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই জন্য আমরা সকলে এই নিয়মটা ভালো করে মাথার মধ্যে নেব, আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সকল।